হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে গুড মর্নিং। আর আজকে চলে এসেছি রোজকার কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন সিরিজে। আজকে 3রা জানুয়ারি এই বছরের খবরগুলোকে আমরা কুইকলি রিভিশন করে নেব। চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই এবং বলে রাখি প্রত্যেক দিনের মতো করেই একবার যারা নতুন তাদেরকে বলে রাখছি, তোমাদের প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স যে রিভিশন চলছে সেই রিভিশন চর্চা করার জন্য তোমরা যে নোটপত্র এখানে ক্লাস হচ্ছে সেই ক্লাসের নোট পাওয়ার জন্য হয় এক্সাম কমরেড অ্যাচিভার্সিটি এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, অথবা টেলিগ্রাম গ্রুপে সরাসরি জয়েন করে যাও, তোমরা পেয়ে যাবে তোমাদের নোটস ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে। চলো আমরা এই রোজকার কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন সিরিজের আজকের 3রা জানুয়ারির খবরগুলোকে দ্রুত দেখে নেব। প্রথম খবর স্যার, নিউজ নাম্বার 1 তোমাদের চোখের সামনে রয়েছে। নিউজ নাম্বার 1 স্যার কি নিয়ে? একদম সুপ্রিম কোর্ট টু রুল অন ব্রাইবেরি ল, অর্থাৎ ঘুষ নেয়ার বিরুদ্ধে নতুন কোনো আইন আসতে পারে কিনা সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা হিয়ারিং ডেট আনা হয়েছে, সেটাকে নিয়েই খবর এসছে। অর্থাৎ পলিটিক গভর্নেন্সের বা ল নিয়ে এটা ইম্পর্টেন্ট খবর। এটা কি খবর স্যার? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ poised to make a landmark decision regarding the interpretation of the Prevention of Corruption Act 1988 PCA, একে শর্টে বলা হয় পিসিএ বা প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988 যে আইনটা পাস হয়েছিল পার্টিকুলারলি করাপশনকে আটকাবার জন্য, ঘুষকে আটকানো নেওয়ার জন্য, তার আজকের দিনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কি ব্যাখ্যা দেবে তার ওপর কিন্তু একটা ইম্পর্টেন্ট দিন আসছে। এই দিনটা পার্টিকুলার ঠিক করা হয়েছে, যে পার্টিকুলারলি নতুন করে এই হিয়ারিং ডেট শিডিউল করা হয়েছে জানুয়ারি 21, 2025 সালে। ঠিক আছে, এই পার্টিকুলার এই আইনটাকে বারবার করে চেঞ্জেস বা নানা রকমভাবে ইন্টারপ্রিটেশন করা হয়েছে। তার কারণ করাপশন ভারতবর্ষে দিন দিন অন্যরকম মাত্রায় হয়েছে এবং নানা রকমভাবে হয়েছে। আমরা যদি দেখে দিই এই কেসটার ব্যাকগ্রাউন্ডটা কি, সেই ব্যাকগ্রাউন্ডটা একটা ইম্পর্টেন্ট কেস। সেটা হচ্ছে রবীন্দ্র কুমার পাত্রা ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইউনিয়ন অফ ইন্ডিয়া। কেসটা স্যার কি? 2016 সালে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ 2016 সালে এই রবীন্দ্র কুমার পাত্রা, যিনি মা বিরজা প্রোডাক্টস বলে একটা কোম্পানি যেটা উড়িষ্যার বেহারমপুর বেস, সেইখানে একজন পুলিশরা তারা তদন্ত করতে গেছিল। তদন্ত করতে যাওয়ার সময় তদন্তকারী যে অফিসার ছিলেন তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং সেই পুলিশ ইন্সপেক্টর তিনি তার যিনি রেইড করতে গেছিলেন পার্টিকুলার এই গুটকা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যে কোম্পানিটার নামই বললাম মা বিরজা প্রোডাক্টস, সেই পার্টিকুলার কোম্পানি যখন তিনি রেড করতে গেছিলেন তখন তাকে ঘুষ দেওয়ার একটা চেষ্টা করা হয়। তিনি ঘুষ না নিয়ে তার সিনিয়রদেরকে জানান যে তাকে চেষ্টা করা হচ্ছে ঘুষ দেওয়ার জন্য, এবং সেই হিসাবেই ট্র্যাপ টিম তৈরি করে এই বিষয়টাকে ধরা হয়। এবং সেটাকে নিয়ে যে ঘুষ যে নেবে সে যেমন অভিযুক্ত, যে ঘুষ দিচ্ছে সেও সালে অভিযুক্ত, সেটাকে নিয়ে বর্তমান সুপ্রিম কোর্ট কি বলছেন, কি নতুন করে তার ইন্টারপ্রিটেশন আসছে, ব্যাখ্যা আসছে পার্টিকুলার এই প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988 পিসিএ, সেটাই কিন্তু এখন একটা ইম্পর্টেন্ট দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট কি ইন্টারপ্রিটেশন দেন। এবং যদি আমরা একটু দেখে নিই এই যে পিসিএ বা প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988, তার লিগাল ফ্রেমওয়ার্কের বেসিক ফান্ডামেন্টাল পয়েন্টস কি কি আছে দেখব। যে এই কি বলে পিসিএ এই একটার আউটলাইনে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে দেওয়া আছে ঘুষ নেওয়া নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দেওয়া আছে। এই পার্টিকুলার আইনটার সেকশন 7-এ পেনালাইজ করা হচ্ছে, অর্থাৎ পেনাল্টিতে করা হচ্ছে কাকে? যে কোনো পাবলিক অফিসিয়ালসকে যিনি ঘুষ নেবেন। অন্যদিকে সেকশন 11 বলছে যে যদি কোনো অফিসিয়ালকে ঘুষ দেওয়া হয় সেটা ঘুষ ডাইরেক্ট টাকার আকারে নয় বরং অন্য কিছুর আকারে হতে পারে, কোনো গিফট দিয়ে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রেও সেটাকে ঘুষ হিসাবে কাউন্ট করে নেবে, তাকে সেক্ষেত্রেও কিন্তু পেনাল্টি করা হবে। আবার সেকশন 12 অনুযায়ী বলে দেওয়া হচ্ছে পানিশ এনিওয়ান হু অ্যাবেটস অ্যান অফেন্স আন্ডার দিস সেকশন, যারা আর কি ঘুষ দেওয়ার প্রচেষ্টা করছে তাদেরকেও কিন্তু এর আয়তায় আনা হচ্ছে। তো হোয়াট এভার 2018 সালে কিন্তু পার্টিকুলারলি একটা এই আইনটার অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল কি করার জন্য, যে ঘুষ দেওয়াটা একটা ক্রিমিনাল অফেন্স, তার জন্য এক্সপ্লিসিটলি ক্রিমিনালাইজ দ্য অ্যাক্ট অফ অফারিং ব্রাইব, কাউকে ঘুষ অফার দেওয়াটাও কিন্তু এক ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে ধরে নেওয়া হচ্ছে। 18 সালে তার একটা অ্যামেন্ডমেন্ট এসেছিল, সেই নিরিখেই আজকের দিনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট তার নতুন কি ইন্টারপ্রিটেশন দেয় সেটাই দেখার বিষয়। তারিখ হচ্ছে এই ইন্টারপ্রিটেশনটার
21শে জানুয়ারি আমরা সবাই কিন্তু খবর সেটা রাখবো। তো প্রথম খবরটা হয়ে গেল স্যার ল অ্যান্ড গভর্নেন্স নিয়ে। আমরা চলে যাই আমাদের পরের খবর 2 নম্বর, এবং সেটাও সায়েন্স টেকনোলজি বা হেলথ ইস্যুর ওপর একটা খবর, ইম্পর্টেন্ট খবর। সেটা একটা ব্যাকটেরিয়া জনিত খবর স্যার, ব্যাকটেরিয়া জনিত খবর। কি স্যার? পার্টিকুলার তামিলনাড়ুতে গল্পটা ঘটেছে, তামিলনাড়ুতে গল্পটা স্যার ঘটেছে। কি হয়েছে স্যার? স্ক্রাব টিম্পাস, ক্রাবস টিপাস, কি জিনিস এটা স্যার? এটা এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্যাকটেরিয়া জনিত এক ধরনের ইনফেকশন। সেটা তামিলনাড়ুতে কিন্তু ভয়ানকভাবে ছড়িয়ে গেছে, ভয়ানকভাবে ছড়িয়ে গেছে। এবং পার্টিকুলার তামিলনাড়ুর বেশ কিছু জেলা, যেমন চেন্নাই জেলা, কাঞ্চিপুরম জেলা, তারপরে তোমার চেঙ্গালপাত্তু জেলা, থিরুভাল্লুর কিংবা তিরুপাত্তুর কিংবা রেনোপাত বা ভেল্লোর, এরকম বেশ কিছু জায়গাতে এই যে ব্যাকটেরিয়াল জনিত যে ইনফেকশনটা, তার বারবার বারবার নিউমেরাস খবর আসছে। এবং সেই নিরিখে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে হেলথ মিনিস্ট্রি, তার পাবলিক হেলথ ডিপার্টমেন্টের থেকে কিন্তু একটা হাই অ্যালার্ট ইস্যু করা হয়েছে যে ভাই এটা কিন্তু একটা মহামারীর আকার ধারণ করে নিতে পারে এবং এটা সাবধান হতে হবে এখান থেকে। ঠিক আছে, বিহারও রিসেন্টলি কিন্তু এটা নিয়ে খবর একটা এসেছিল। স্যার জিনিসটা কি, জিনিসটা বোঝা নেওয়ার চেষ্টা করো। হোয়াট ইজ স্ক্রাব টিপাস? জিনিসটা কি স্যার? স্ক্রাব টিপাস ইজ কজড বাই ব্যাকটেরিয়াম, এক ধরনের ব্যাকটেরিয়া হয়। ব্যাকটেরিয়াটার নাম কি স্যার? ওরেনশিয়া টুসুগামোসি। ঠিক আছে, এই পার্টিকুলার ব্যাকটেরিয়াটা ওরেনশিয়া টুসুগামোসি বা সুসুগামোসি বলতে পারো, এই ব্যাকটেরিয়াটা ট্রান্সমিটেড হয় এই ধরনের একটা পতঙ্গের কামড় থেকে। এবং যে এখানকার এই এদের লার্ভাতে কি থাকে? এই ধরনের এই ব্যাকটেরিয়াটা থাকে। এবং এই পতঙ্গটা মূলত দেখা যায় স্যার কোথায়? যেখানে ভেজিটেবল চাষ করা হয়, মানে সবজি ক্ষেত, সেখানে এই ধরনের ডেন্সলি ভেজিটেটেড যে এনভায়রনমেন্ট, সেইখানে যারা কাজকর্ম করছেন বা যেসব মানুষজন যাচ্ছেন, তাদের এই পোকার কামড় খাতে হচ্ছে। এবং এই পোকার লার্ভা থেকে এই ব্যাকটেরিয়াটা স্ক্রাব টিপাস এখান থেকে ক্ষতস্থান তৈরি হচ্ছে, পুরো জায়গা পুরো ক্ষত তৈরি হয়ে যাচ্ছে। একেই স্যার বলা হচ্ছে স্ক্রাব টিপিয়াস আউটব্রেক। ওকে, এটা খেয়াল রেখো। আমরা যদি একটু এর ইতিহাস বা এর ডিটেলটা জানার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো এই আউটব্রেকটা প্রথম শুরু হয়েছিল স্যার জাপানে 1930 সালে। জাপানে প্রথমবারের জন্য এই আউটব্রেকটা আসছে। এবং এই আউটব্রেকটা কিন্তু একদম বলতে পারো বিশ্বের 3 দিকে ছড়িয়ে যায়। এবং একে বলা হয় ট্রায়াঙ্গেল ইস্যু বা সুসুমাগোমুসি ট্রায়াঙ্গেল ইস্যু। পার্টিকুলার জাপানে যেমন হয়েছে স্যার, অর্থাৎ এশিয়ার পার্ট, ঠিক আছে, তেমনই স্যার এশিয়ার এই দিকটাও হয়েছে। মানে পার্টিকুলারলি কোনটা? এশিয়ার এটা ইস্টের দিক, তাহলে ইস্টও বলতে পারি। তাহলে এদিকে ঘুরে এদিকে আসা যায়। তো এশিয়া থেকে অস্ট্রেলিয়া এই ট্রায়াঙ্গেল জোনে কিন্তু এটা থ্রেড জোনে রয়েছে। এবং এই সিনড্রোমটা কিন্তু রিসেন্টলি তোমাদের বললাম বিহারেও দেখা দিচ্ছে। সুতরাং একটা বড় সড়ো ব্যাকটেরিয়াল একটা ডিজাস্টার আসতে পারে, সেটাকে নিয়ে কিন্তু পাবলিক হেলথ ডিপার্টমেন্ট তারা একটা হাই অ্যালার্ট জারি করেছে যে ভাই এখান থেকে সাবধান আমাদের থাকতে হবে। ঠিক আছে, তো চেন্নাই বা তামিলনাড়ু মূলত এটা হাই এখন এফেক্টেড জায়গা, আউটব্রেক জোন এই স্ক্রাব স্টিপাস এই ব্যাকটেরিয়াটার জন্য। ওকে, এটা ছিল তোমার একটা হেলথ ইস্যুর খবর। যে ইস্যুটা খবর হচ্ছে নিউজ নাম্বার 2। ক্লিয়ার? চলো দ্রুত রিভিশন করে নিই পরের খবরটাতে। পরের খবরটা স্যার কি? নিউজ নাম্বার 3। নিউজ নাম্বার 3। আমরা জানি ভারতের সংবিধান অনুযায়ী যে আমরা প্রত্যেকে ইকুয়াল। আর্টিকেল 15 বলছে যে ভাই আমাদের মধ্যে কোনো রকম বিভেদ না থাকে, কোনো রকম বিভেদ না থাকে, সবাই আমরা সমান থাকবো। আর্টিকেল 14 বলছে যে আমরা সবাই সমান। আর্টিকেল 17 বলছে যে ভাই, আর্টিকেল 17, 18 সমস্ত রকম ভাবে বলছে ভাই আমরা সম রকম সাম্য, রাইট টু ইকুয়ালিটি বলে দেওয়া আছে আর্টিকেল 14 থেকে 17 এর মধ্যে, তাই না? 18 এর মধ্যে। এই জিনিসটাকেই একটা অন্য মাত্রা দিচ্ছে। আমরা সমাজ ব্যবস্থায় আইন এনে তো এইগুলো করার চেষ্টা করছি ভারতের শিরদাঁড়া হিসাবে, কিন্তু যেসব নাগরিকরা প্রিজনার, অর্থাৎ যারা কোনো না কোনো দোষে অভিযুক্ত হয়ে, দোষী সাব্যস্ত হয়ে, আসামি হয়ে তারা জেল খাটছেন, সেই সব প্রিজনারদের, আসামিদের সেখানে কি আদৌ এই কাস্ট ইজম বা জাতিভেদ ব্যাপারটা মেনটেন করা হয়, নাকি সবাই সেখানে সমান হিসাবে বা সাম্যতা সেখানে বজায় থাকে? এটাকে নিয়ে নতুন খবর, নিউ রুলস টু কমব্যাট কাস্ট ডিসক্রিমিনেশন ইন প্রিজনার্স। অর্থাৎ যারা আসামি তাদের মধ্যে যাতে জাতিভেদের এরকম কোনো রকম জাতিভেদ প্রথা না থাকে, সেটাকে নিয়ে তাদের কোনো রকম ডিসক্রিমিনেশন না আসে, সেটাকে নিয়ে কিন্তু এই খবরটা। ইউনিয়ন হোম মিনিস্ট্রি অফ ইন্ডিয়া রিসেন্টলি তারা অ্যামেন্ডমেন্ট করছে, একটা সংশোধন আনছে প্রিজন ম্যানুয়াল রুলে।
প্রিজন ম্যানুয়াল রুলে তারা নতুন করে একটা সংবিধান সংশোধন করছে এই আইনটাতে, এবং সেখানে এলিমিনেট করা হচ্ছে কাস্ট ডিসক্রিমিনেশন অ্যামং ইমেটস, অর্থাৎ যারা সহ আসামি একসাথে থাকছে প্রিজনের মধ্যে, তাদের মধ্যে যেন কোনো রকম কাস্ট ডিসক্রিমিনেশন না থাকে। ঠিক আছে, এই খবরটা স্যার কবে আসছিল? অক্টোবর 3 তারিখ 2024 সালে, যেখানে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছিল কোনো সময়তেই কোনো পরিস্থিতিতেই এই কাস্টের যেন বিভাদ না থাকে, সেটা ভারতবর্ষের যে কোনো জায়গাতেই হোক না কেন। ঠিক আছে, কোনো রকমভাবেই ডিসক্রিমিনেশন করা যায় না, সেটাকেই বরং আরও প্রায়োরিটি গিয়ে বাস্তবায়িত করার জন্য এই প্রিজন ম্যানুয়াল রুলটাকে অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে, সেটা নিয়েই খবর। ঠিক আছে, দ্য অ্যামেন্ডমেন্টস এইম টু এনশিওর দ্যাট প্রিজনার আর ট্রিটেড ইকুয়ালি, সমস্ত আসামির জন্য সমানভাবে ট্রিট পায়, কোনো রকম যেন সেগ্রিগেশন না করা হয়, কোনো রকম যেন ডিসক্রিমিনেশন না করা হয়, সেটাকে নিয়েই কিন্তু এই খবরটা আসছে। আমরা যদি আরেকটু দেখে নিই আপডেটস অফ দ্য মডেল প্রিজন অ্যান্ড কারেকশন সার্ভিস অ্যাক্ট, এটাকে একটা নতুন আইন, মডেল প্রিজন অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস অ্যাক্ট। এটা কিন্তু এসছিল কিরকম ভাবে? এই মডেলটার আন্ডারে মডেল প্রিজন ম্যানুয়াল 2016 সালে আনা হয়েছিল। ঠিক আছে, এবং এই আইনটা বর্তমানে অ্যামেন্ড হয়ে চেঞ্জ আসছে। মডেল প্রিজন অ্যান্ড কারেকশন সার্ভিস অ্যাক্ট 2023 সালে অলরেডি চেঞ্জেস এসছে, যেখানে প্রহিবিশন অফ কাস্ট বেসড ডিসক্রিমিনেশন ইন প্রিজন অ্যান্ড কারেকশনাল ইনস্টিটিউশন, সংশোধনাগারে বা যে কোনো জেলে, যেখানে জেলে যাকে বলি আমরা বাংলা কথায়, সেখানে যাতে কোনো রকমভাবে কাস্ট বেসড ডিসক্রিমিনেশন না আসে, সেটাকে যাতে প্রতিরক্ষা করা যায়, প্রতিরোধ করা যায়, প্রহিবিশন করা যায়, তার জন্য আইন আসছে, এবং তার জন্য পার্টিকুলার সেকশন 55 এর এ দায়ী এই চেঞ্জেসগুলো আনার জন্য। দিস সেকশন রিইনফোর্স দ্য কমিটমেন্ট অফ দ্য ইরাডিকেশন বা eradicating caste discrimination in the prison and ensure that all inmates receive ইকুয়াল রাইটস অ্যান্ড ইকুয়াল অপরচুনিটি। জাতিভেদের নাম করে কেউ বেশি সুযোগ পাবে, কেউ কম সুযোগ পাবে, সেরকম যেন না হয়। সমস্ত রকমভাবেই যারা আসামি, all prisoners are equally treated and they also have to get the all equal rights and equal opportunities। এইটাকে এনশিওর করার জন্য এই অ্যামেন্ডমেন্টগুলো আসছে বা এই রুলটাকে চেঞ্জ করার দরকার পড়ছে। তো এটাও স্যার একটা ন্যাশনাল ল অ্যান্ড গভর্নেন্সের একটা ইম্পর্টেন্ট খবর, এটাকেও তোমরা কিন্তু রিভিশন করে যেও। ওকে, চলো পরের খবর আমরা দ্রুত একটু দেখে নিই। এটাও আর একটা হেলথ ইস্যু নিয়ে খবর আজকের জন্য, সেটা হচ্ছে অ্যাডভান্স হাইড্রোজেল রেভলিউশনারি ক্যান্সার ট্রিটমেন্ট। ক্যান্সার ট্রিটমেন্টে এক ধরনের প্রক্রিয়া ব্যবহার করা হচ্ছে যাকে বলা হচ্ছে হাইড্রোজেল। হাইড্রোজেল জিনিসটা কি হবে? আমরা জানি ক্যান্সার বা ক্ষয় রোগ এমনই ক্ষয় ধওয়ায় যে সুস্থ যে কোষগুলো রয়েছে তাকেও কিন্তু অসুস্থ করে দেয়, তাকেও কিন্তু ক্ষয়িত করে দেয়, তাই না? ওভারঅল তো আমরা এইটুকু শর্টে বুঝি। তো সেখানে পার্টিকুলার আইআইটি গুয়াহাটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি এবং কলকাতা বেস বোস ইনস্টিটিউট, এরা দুজন মিলে, এখানকার রিসার্চাররা দুজন মিলে এক ধরনের ট্রিটমেন্টের আপডেট আনছে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য, যেখানে হাইড্রোজেল ব্যবহার করা হবে। হাইড্রোজেলটা কি? ইনোভেটিভ ইনজেক্টেবল হাইড্রোজেল ব্যবহার করা হবে টু লোকালাইজ দ্য ট্রিটমেন্ট ফর ক্যান্সার। কোন পার্টিকুলার জায়গাতে ক্ষয় রোগ হচ্ছে সেটাকে আরো ফাইন্ড আউট করার জন্য বা ক্যান্সার রোগে ত্বরান্বিত করে তার চিকিৎসা করার জন্য কিন্তু এই ইনোভেটিভ ইনজেক্টেবল হাইড্রোজেলকে ব্যবহার করা হচ্ছে। পার্টিকুলারলি এটা ব্রেস্ট ক্যান্সারের জন্য ইউজ করা হচ্ছে। ব্রেস্ট ক্যান্সারের জন্য স্যার ইউজ করা হচ্ছে। স্যার কি জিনিস বুঝে নেই একটুখানি ভালো করে। হাইড্রোজেল, হাইড্রোজেলটা আসলে একটা স্টেবল রিজার্ভার ফর অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসাবে কাজ করে। একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসাবে সেটাকে রিজার্ভ করা হচ্ছে। কিরকম ভাবে? রিয়ালাইজিং দেম ইন আ কন্ট্রোলড ম্যানার, ঠিকঠাক উপায়ে তাকে যেন পরীক্ষা নিরীক্ষা করে ব্যবহার করা হচ্ছে টু প্রোটেক্ট হেলদি সেলস ফ্রম ড্যামেজ। যেখানে ক্ষয় হচ্ছে সেই ক্ষয় থেকে বাকি সেলগুলোকে প্রোটেক্ট করার জন্য মাঝখানে একটা বাফার হিসাবে কাজ করছে। The findings were published in the journal Material Horizon। ঠিক আছে, মেটেরিয়াল হরাইজন বলে একটা জার্নালে এটা প্রকাশ করা হয়েছে। ইন্ডিকেটিং লিপ ফরওয়ার্ড ইন ক্যান্সার থেরাপি, ক্যান্সার থেরাপির জন্য একটা নতুন আপডেট ইনোভেটিভ প্রক্রিয়া সেখানে মেনশন করা হয়েছে। হাইড্রোজেল যদি পার্টিকুলারলি জানার চেষ্টা করি, হাইড্রোজেল ইজ আ 3 ডাইমেনশনাল পলিমার নেটওয়ার্ক, একটা যেটা ওয়াটার বেসলি তৈরি করা হয়েছে, ওয়াটার বেস করে তৈরি করা হয়েছে। কেন? টু ডিজাইন টু অ্যাবজর্ব অ্যান্ড টু রিটেন ফ্লুইডস মিমিকিং লিভিং টিস্যুস, অর্থাৎ জীবিত যে কলাগুলো রয়েছে তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে সুস্থ রাখার জন্য, এবং সেখানে এক ধরনের 3 ডাইমেনশনাল পলিমারকে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে,
যেখান থেকে এই টিউমার সেলের মধ্যে যেগুলো সুস্থ সেল আর যেগুলো অসুস্থ বা ক্ষয় সেল তাদেরকে কি করে ডিভাইড করা যায়, সেটাকে নিয়েই এই ধরনের 3 ডাইমেনশনাল পলিমার নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে, যাকেই আমরা হাইড্রোজেল বলছি। কারা তৈরি করছে? কলকাতার বোস ইনস্টিটিউটের রিসার্চ ফেলোরা আর আইআইটি গুয়াহাটির রিসার্চ ফেলোরা, এরা জয়েন্টলি হাইড্রোজেল একটা ইনজেক্টেবল পদ্ধতি তারা তৈরি করছে। ওকে, তো এটা স্যার ছিল তোমার 4 নম্বর খবর আজকে। চলো পরের খবর দ্রুত দেখে নেবো স্যার। 5 নম্বর খবর, এটাও সায়েন্স টেকনোলজির একটা খবর স্যার। মানাস্তু স্পেস, মানাস্তু স্পেস বলে একটা স্পেস কোম্পানি ইন্ডিয়ার আছে। মানাস্তু স্পেস কি জিনিস এগুলো পরে আসছে। মানাস্তু স্পেস কি করেছে স্যার? গ্রিন প্রপালশন সাকসেস, গ্রিন প্রপালশনকে আরো এগিয়ে নেওয়ার জন্য তারা একটা ইনিশিয়েটিভ নিচ্ছে। মানাস্তু স্পেস এই কোম্পানিটা আসলে আইআইটি বোম্বের যারা প্রাক্তনী তারা মিলে একটা টেক স্টার্টআপ তৈরি করেছে, এবং তারা এক ধরনের মেশিনারিজ বলতে পারো বা আপডেটেড মেশিন আনছে, যে মেশিনটার নাম হচ্ছে গ্রিন প্রপালশন সিস্টেম ভিয়ম 2U, যেটা PSLV C60 তার আপডেট ভার্সন বলা যেতে পারে। এই ঘটনাটা কবে হচ্ছে? পার্টিকুলার ঘটনা ঘটছে 31শে ডিসেম্বর 24 সালে রাত্রির 8:50 PM। কোথায় ঘটনা ঘটেছে? লখনৌতে। একদম ডেটা পুরো দিয়ে দেওয়া আছে, তোমরা এই নোট কিন্তু টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে জয়েন করে যাও, লিঙ্ক দেওয়া আছে। যারা যারা নতুন দেখছো আর পুরনো লোকজন তারা তো পাচ্ছই, র্যান্ডাম রিভিশন করতে থাকো। আমি কিন্তু এর মধ্যেই কোশ্চেন দেবো, তোমরা জানো যারা যারা পুরনো জিনিস দেখেছো প্লেলিস্টে যা দেখে নাও পড়ানোর ধরন কি। আমি কিন্তু এর মধ্যে যেমন ডিটেল বলছি তেমনই এমসিকিউ প্র্যাকটিস করাবো, লাস্টে তোমাদের জন্য কিন্তু এখান থেকে কোশ্চেন থাকবে, সুতরাং মন দিয়ে পুরোটা দেখে নেবে। চলো যেটা বলছিলাম, তো এই যে মানাস্তু স্পেস আইআইটির প্রাক্তনীরা মিলে তৈরি করেছে। পার্টিকুলার কারা তৈরি করেছে স্যার তথ্যটা জেনে নিই। একজনের নাম হচ্ছে স্যার তুষার যাদব, আরেকজনের নাম হচ্ছে স্যার আস্তেশ কুমার। এরা মিলে 2017 সালে এই মানাস্তু স্পেস বলে স্টার্টআপটা তৈরি করেছিল, যেটা একটা স্পেস স্টার্টআপ, ঠিক আছে, স্পেস ওরিয়েন্টেড স্টার্টআপ, যেখানে স্যাটেলাইট টেকনোলজি বা প্রপালশন সিস্টেম কিংবা অ্যাডভান্সড মেটেরিয়ালস কিংবা কি করে আইআইটি বোম্বের সঙ্গে কোলাবোরেট করে কাজকর্ম করলে আরো ডেভেলপ করা যাবে সায়েন্স টেকনোলজিতে, তারা সেই কাজগুলো করে থাকে। ঠিক আছে, তো মূলত এই যে মডেলটা আসলে জিনিসটা স্যার কি, জিনিসটা হচ্ছে যখন রকেট উত্তোলন করা হয় তখন তো জ্বালানিটা যে জলে একটা হিউজ আকারে তাপ উৎপাদন হয়, একটা হিউজ আকারে পলিউশনও তো তৈরি হচ্ছে। সায়েন্সের যেমন ডেভেলপমেন্টটা হচ্ছে মহাকাশে, তেমন তো ইনিশিয়ালি প্রাকৃতিক একটা তো অবক্ষয় হচ্ছে, দূষণও হচ্ছে। তো সেখানে সাধারণ মানুষ কিংবা প্রাণী তাদের সবার তো একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। সেই গ্রিন যাতে পপুলেশন মানে পলিউশন না হয় তার জন্য কি যে সিস্টেম, আপডেট সিস্টেম, তাকেই আমরা বলছি গ্রিন প্রপালশন সাকসেস সিস্টেম। ঠিক আছে, তো কি জন্য? টু মিনিমাইজ দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। যখন এটা কোনো রকেট সিস্টেমকে লঞ্চ করা হবে সেটা মিনিমাম মানে এফেক্ট করতে পারে সেই এনভায়রনমেন্টকে, তার জন্য কিন্তু সিস্টেম আনা হচ্ছে। ইমপ্রুভিং সেফটি ফর হিউম্যান হেলথ, যাতে মানব শরীরের স্বাস্থ্যের দিকে নজর রাখা যায়, তাহলে একটা এফেক্ট পড়েই আমাদের ওপর না। তো এই প্রক্রিয়াটা প্রথম কিন্তু কাদের হাতে ছিল? ইসরোর হাতে ছিল, এবং সেই মডেলটার নাম কি? PSLV অরবিটাল এক্সপেরিমেন্টাল মডেল বা পোয়েম বলা হতো। পোয়েম পরবর্তীকালে এনেবল স্টার্টআপ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশনস যে আরও আপডেট করো, শুধুমাত্র এটা ইসরো আরও অনেক রকম কাজকর্ম করছে। তো এইরকম যারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেসব স্টার্টআপ আছে তারা এটার ওপর কাজকর্ম করুক, যাতে ওভারঅল দেশের উন্নয়ন হয়। তো সেটাকে নিয়ে সায়েন্স টেকনোলজির একটা পরের এই খবরটা ছিল। চলো পরের খবরে চলে যাই স্যার আমরা। এটা স্যার ইএনভিএস এর একটা খবর। ইএনভিএস এর খবর, এটা ন্যাশনাল নিউজ নাম্বার 6। আসাম এলিফ্যান্টস পপুলেশন, অর্থাৎ আসামে হাতিদের সংখ্যা কি হচ্ছে, সেন্সাস বলতে পারো একরকম ভাবে, যেটা 2024 সালে প্রকাশিত হয়েছে আসামে পার্টিকুলার হাতির সংখ্যা নিয়ে। পার্টিকুলার এই খবরটা প্রকাশ করছেন কে? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ঠিক আছে, তিনি ডেটা প্রকাশ করেছেন, এবং তার ডেটা অনুযায়ী বা তার আসাম সরকারের ডেটা অনুযায়ী বলা হচ্ছে 2017 সাল থেকে 2024 সালে 109খানা হাতি সংখ্যা বেড়েছে, এলিফ্যান্টের সংখ্যা বেড়েছে, এলিফ্যান্টের সংখ্যা বেড়েছে। এবং বেড়ে যেটা হয়েছে যে ওভারঅল আসামে বিভিন্ন অনেক রকম তো জঙ্গল রয়েছে, সেখানে 43খানা জঙ্গলের মধ্যে বা ফরেস্ট ডিভিশনের মধ্যে এই প্রায় 1500 প্লাস মানে 1536টার মতো সার্ভে করা হয়েছে। সব মিলিয়ে দেখা গেছে
যে হাতির সংখ্যা টোটাল বর্তমানে হয়েছে 5743, এবং এই ডেটাটা কবে প্রকাশ পাচ্ছে? ডেটাটা কিন্তু প্রকাশ পাচ্ছে 24 সাল, এই পার্টিকুলার সার্ভেটা কবে হয়েছিল? 20 থেকে 27 ফেব্রুয়ারি 2024 সালে, এবং এটা ডেটাটা প্রকাশ পাচ্ছে এবছর। ঠিক আছে, যে সংখ্যাটা বেড়ে হয়েছে 5743, ঠিক আছে, অর্থাৎ 109খানা 17 সাল থেকে 24 সালে 7 বছরের মধ্যে 109খানা হাতির সংখ্যা বেড়েছে। তো ওভারঅল এটা যেমন ভালো দিক, তেমনই এটাও একটা ভালো দিক যে নিশ্চয়ই তাহলে পোচারিং, অর্থাৎ হাতি খুন করে দেওয়া, হাতির দাঁত চুরি করার জন্য এই যেগুলো হয়ে থাকে পোচারিং, সেইটাও কিন্তু আটকানো গেছে অনেকটাই আটকানো গেছে। অর্থাৎ যারা মানে মা হাতি, যারা মেয়ে হাতি এবং যারা বাচ্চা হাতি, তাদেরকে রক্ষা করা গেছে, তাদের রেশিও কিন্তু বাড়ানো হচ্ছে, অর্থাৎ অ্যাডাল্ট ফিমেল টু কাফ রেশিও 0.49% আসছে। ঠিক আছে, আমরা যখন ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এলিফ্যান্ট রিজার্ভ এগুলো পড়ে থাকি, তখন দেখতে পাই যে নানা রকম ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা এলিফ্যান্ট রিজার্ভ এগুলো আছে। তো আসামে মোটামুটি মেইনলি 5টা কিন্তু এলিফ্যান্ট রিজার্ভ আছে। কোন কোন জায়গা স্যার? এবার রিভিশন করে নাও। চিরাংরিপু, শোনিতপুর, দেহাং পাটকই, কাজিরাঙ্গা কার্বি আলং আর ধানসিঁড়ি লান্ডিং, এই 5টা হচ্ছে আসামের মেজর এলিফ্যান্ট রিজার্ভ। এইখানে ওভারঅল দেখা যাচ্ছে এই মেজর এলিফ্যান্ট রিজার্ভগুলোতে 82% এলিফ্যান্ট পপুলেশন কিন্তু বৃদ্ধি পাচ্ছে বা আছে, অ্যাপ্রক্সিমেটলি আছে। তো সেখান থেকে টাস্কার টু মাখানা যে রেশিও, অর্থাৎ দাতাল হাতি যাকে বলা হয়, সেই পোচারিংটাও কিন্তু বন্ধ হচ্ছে এবং সেই রেশিওটাও বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ হত্যার পরিমাণটাও কমছে, এবং সেই নিরিখে আমাদের জনসংখ্যা, হাতির জনসংখ্যা সেটাও কিন্তু বাড়ছে। 7 বছরে প্রায় 109টার মতো হাতির সংখ্যা বেড়েছে, এটা আসাম গভর্নমেন্টের রিসেন্ট ডেটা অনুযায়ী প্রকাশ পেল খবরটা। ওকে, চলে আসো পরের খবর, নিউজ 7। নিউ আর্নড স্পেসিস ডিসকভার্ড ইন ওয়েস্টার্ন ঘাট। তামিলনাড়ুতে একটু আগে দেখলাম যে এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের কথা, আবার দক্ষিণ ভারতে এইরকমই একটা ওয়েস্টার্ন ঘাট অঞ্চলে, পশ্চিম ঘাট পর্বত অঞ্চলে আবার একটা খবর আসছে যেখানে নিউ আর্নড স্পেসিস পাওয়া যাচ্ছে, এক ধরনের পতঙ্গের একটা স্পেসিসকে পাওয়া যাচ্ছে। স্যার খবরটা কি? পতঙ্গরা দেখতেই পাচ্ছ স্যার, পতঙ্গরা সাইজে বা লেন্থে কতখানি স্যার? খুব ছোট্ট, খুব ছোট্ট, 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার, খুব ছোট্ট একটি পতঙ্গ। স্যার পতঙ্গটার নাম কি? পতঙ্গটার নাম হচ্ছে ট্যাপিনোমা ওনালে। ট্যাপিনোমা ওনালে পতঙ্গ কোথায় স্যার পাওয়া গেছে, অবজার্ভ করা গেছে? পার্টিকুলার ওয়েস্টার্ন ঘাট জোন, কোন রাজ্য? কর্ণাটকা, গোয়া, এবং পার্টিকুলার এটা কিছুটা পাওয়া যাচ্ছে আবার উত্তর ভারতের দেরাদুন অঞ্চলে। ঠিক আছে, তো এখানকার যারা সায়েন্টিস্ট, গোয়া, কর্ণাটক, দেরাদুনের যারা সায়েন্টিস্ট, তারা পার্টিকুলারলি ওয়েস্টার্ন ঘাট রিজিয়ানে কর্ণাটকার কোদাগু ডিস্ট্রিক্টে এটা পাচ্ছে। ঠিক আছে, গোয়া, কর্ণাটক, দেরাদুনের যারা সায়েন্টিস্ট, তারা ওয়েস্টার্ন ঘাটের কোদাগু ডিস্ট্রিক্টে কর্ণাটক রিজিয়ানের এই টাপিনোমা ওনালে এই পতঙ্গরার হদিশ পেয়েছে। এর মানে কি স্যার? ওনালে শব্দটা মানে কি? যদি কন্নড় ভাষায়, কর্ণাটকের কন্নড় ভাষায় তোমরা যদি এটা পড়ো বা ট্রান্সলেট করো, তাহলে মানে দাঁড়াবে ড্রাইড লিভস। ড্রাইড লিভস মানে কি? তোমরা জানো যাকে আমরা পটসল মৃত্তিকা বলি না, যে গাছের পাতা পড়ে পড়ে এক ধরনের লেয়ার তৈরি হয়, মাটি তৈরি হয়, কনভার্ট হয়, এই প্রক্রিয়াটা অনেকটা এরকম প্রক্রিয়া, অনেকটা এরকম প্রক্রিয়া। কিরকম স্যার? ওপরের দিকে কি থাকে স্যার? বাতাস, বায়বীয় অংশ, তো সেখানে ধুলো রাশি থাকতে পারে, অনেক রকম একটা এরিয়াল পার্ট থাকে, বায়বীয় অংশ, তাহলে এটা স্যার সারফেস এরিয়া, অর্থাৎ ভূত্বক। এর তলার দিকে ধরো, এখানে ধরো গাছপালা রয়েছে, সারফেস থেকে গাছপালা রয়েছে, তাহলে গাছপালা পাতাগুলো কোথায় পড়ছে? মাটিতে পড়ছে। তাহলে মাটির যখন পাতাগুলো পড়ছে, তখন পাতার উপর দিয়ে তলা দিয়ে কি হচ্ছে? লেয়ার তৈরি হচ্ছে। এই লেয়ারটাকে স্যার বলা হয় লিফ লিটার। একে স্যার কি বলে? লিফ লিটার। এবার তলার দিকের যে পাতাগুলো, তার মধ্যে তো স্যার অনেক রকম ভাবে জল, বৃষ্টির জল পড়ছে, তাপ পড়ছে, চাপ পড়ছে, সবটা মিলিয়ে পছন্দ হচ্ছে। পছন্দ হচ্ছে কারা? করাচ্ছে কারা? নানা রকম ব্যাকটেরিয়া, পতঙ্গরাই করছে। যেমন স্যার পতঙ্গরা কারা কারা? যেমন স্যার স্মল প্রিডেটরস যেমন আছে, ঠিক আছে, তেমন স্যার লার্জ প্রিডেটরস আছে, যেমন সেন্টিপেডেস, স্পাইডার্স, বিটলস, ঠিক আছে, এই ধরনের অন্যান্য প্রাণীরাও রয়েছে। এছাড়া ইঁদুর, সাপ, ব্যাং, এরা তো আছেই। বিভিন্ন রকম পতঙ্গগুলো রয়েছে যারা যারা কিন্তু এই পাতাগুলোকে কি করে? পচন করতে সাহায্য করে। সেখান থেকেই স্যার আমরা দেখতে পাই আস্তে আস্তে ইনসেক্ট, পতঙ্গ, ফাঙ্গি বা মাইক্রো অর্গানিজম ঘটে আস্তে আস্তে সেটা কনভার্ট হয়ে যায় নতুন মাটিতে, এবং তারপরে স্যার সেটা আস্তে আস্তে রক সিস্টেমের একটা পার্ট হয়ে যায়, সাবসয়েল কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তো এটা সয়েল তৈরি হওয়ার তো এটা পদ্ধতি। তো এই যে লিফ লেয়ার, এই লিফ লেয়ারে
এই পতঙ্গকে স্যার খুঁজে পাচ্ছে কোথাকার সায়েন্টিস্টরা? গোয়া, কর্ণাটক, দেহরাদুনের সায়েন্টিস্টরা, এবং সেটা পার্টিকুলার নাম দেওয়া হচ্ছে টাপিনমা ওনালে। ঠিক আছে, এটা ওস্টেন ঘাটে কোদাগু ডিস্ট্রিক্ট কর্ণাটকাতে পাওয়া যাচ্ছে। এই পার্টিকুলার লিফ লিটার যে ইকোসিস্টেম আমি ফার্স্টে বুঝিয়ে দিলাম, সেটা এই পতঙ্গটা আসলে এই ইকোসিস্টেমটাকে আরো এনরিচ করার জন্য, এনহ্যান্স করার জন্য একটা নিউট্রিয়েন্ট সাইকেলিং কি বলবো, একটা এলিমেন্ট হিসাবে কাজ করে থাকে। ওকে, চলো আজকে এবার আমরা কুইজ সেকশনে চলে আসি পরের খবর নিয়ে, যেখানে আমরা র্যান্ডাম কুইজ করব, এবং তারপরে যে খবরগুলো পড়লাম এতক্ষণ সেখান থেকে তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে। তো পুরোটা কিন্তু মন দিয়ে মনে রাখার চেষ্টা করো। নাম্বার 1 স্যার কোশ্চেন, হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নিউট্রিয়েন্ট বেস সাবসিডি বা এনবিএস স্কিম? কোন ইউনিয়ন মন্ত্রক তারা এই সাবসিডি স্কিমটা বা নিউট্রিয়েন্ট বেস সাবসিডি স্কিমটা লঞ্চ করেছে? অপশন এ মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নাকি মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার, নাকি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, নাকি মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট? কোন মন্ত্রক এই নিউট্রিয়েন্ট বেসড সাবসিডি বা এনবিএস স্কিমটা লঞ্চ করেছে? দ্রুত কমেন্টে জানাও, বলো কি হবে স্যার এটার অ্যান্সার? কোনটা হবে? মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নাকি মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার, নাকি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, নাকি মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট? কোনটা স্যার হবে? দ্রুত বলো স্যার। এটার অ্যান্সার চলে যাবে কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজারে। কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট। ঠিক আছে, চলো পরেরটা। হোয়াট ইজ দ্য আইএনএস সুরাট? আইএনএস সুরাট হ্যাজ ওয়াজ রিসেন্টলি সিন ইন নিউজ। আইএনএস সুরাটকে নিয়ে খবরে রিসেন্টলি দেখা গেছে। তো আইএনএস সুরাট কোন ধরনের একটা আইএনএস সিস্টেম? ইন্ডিয়ান নেভি সিস্টেম একটা আইএনএস সুরাট। বলো অপশন এ ফ্লিট ট্যাঙ্কার, নাকি কামর্তা ক্লাস কনভার্টেল, নাকি নিউক্লিয়ার পাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার, নাকি স্টিলথ ডেস্ট্রয়ার? কোনটা? কোন ধরনের একটা কি বলবো, ডুবোজাহাজ বলা যেতে পারে বা জাহাজ বলা যেতে পারে আইএনএস সুরাট? স্যার এটা হচ্ছে চুপিসারে গিয়ে অ্যাটাক করে দিয়ে চলে আসো। চাকরির পরীক্ষা স্যার যেমন ভাবে চুপিসারে গিয়ে কিন্তু অ্যাটাক করে বেরিয়ে আসতে হবে। ওই কি করেছিস বল না এসব বললে চাকরি পরীক্ষা হবে না, প্রত্যেকে শত্রু। স্যার অ্যান্সার কি হবে বলো? আইএনএস সুরাট। স্যার এটার অ্যান্সার স্টিল দি ডেস্ট্রয়ার, স্টিলথ ডেস্ট্রয়ার। স্টিলথ ডেস্ট্রয়ার মানে চুপিসারে গিয়ে আঘাত হেনে দিয়ে চলে আসে। চলো পরের কোশ্চেন তোমাদের জন্য। হুইচ স্টেট ইজ হোস্ট of the National Saras Mela? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ন্যাশনাল সারাস মেলা। আর্ট অ্যান্ড কালচারের কোশ্চেন বা টিচিকের কোশ্চেন থেকে কোশ্চেন আসতে পারে। 2025 সালে সারাস মেলা আয়োজন করছে জাতীয় স্তরে কোন রাজ্য? কর্ণাটকা, কেরালা, মহারাষ্ট্র, নাকি গুজরাট? ফটাফট অ্যান্সার দাও স্যার। কর্ণাটকা, কেরালা, মহারাষ্ট্র, নাকি গুজরাট? স্যার অ্যান্সার কি হবে? স্যার এটা সারাস মেলা নর্থ ইস্ট জোন অনেকে ভাবছো। বলো স্যার কি হবে? পুরোপুরি ওয়েস্টার্ন ঘাট জোনের মধ্যে হচ্ছে। স্যার এটার অ্যান্সার কেরালা। কেরালা ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমরা জানি যে আমাদের স্যার প্রথমবার পশ্চিমবঙ্গে আমরাই স্যার ডেসক্রিপটিভ বেঙ্গলি, ইংরাজি, ম্যাথ, জিএস আমরাই শুরু করেছি। তোমরা প্রচুর সাড়া দিয়েছো, তোমাদের কাছে থ্যাঙ্ক বলা অপেক্ষা রাখে না, বরং আমরা মিলেই একটা টিম। সপ্তাহে 5 দিন ক্লাস চলছে। অমিত সেন স্যার কিংবা প্রতীক স্যার কিংবা অয়ন স্যার কিংবা আমি কিংবা রাহুল স্যার কিংবা সঞ্জীব স্যার কিংবা শুক্লা ম্যাডাম তো ক্লাস চলছে। ফ্রিতে ক্লাস করতে থাকো, কারণ সামনে কিন্তু মিসলেনিয়াসের মেন্স, ক্লার্কশিপের মেন্স কিংবা কলকাতা হাইকোর্টের এলডি এর মেন্স রয়েছে। সামনে আবার প্রিলিমস পরীক্ষা আসছে, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, তার আবার মেন্স চলে আসবে, ডাব্লিউবিসিএস এর মেন্স চলে আসবে। তো ভাই তোমাদের জন্য যা যা করার দরকার করে দিচ্ছি। টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, পড়ো, নোট নাও, রিভিশন দাও, আবার ক্লাস করো। চলো, আর তোমরা জানো যে তোমাদের জন্য আরো দুটো প্রজেক্ট শুরু হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে শুধুমাত্র মেন্সের জন্য নয়, প্রিলিমসের জন্য নজর দিচ্ছি, কারণ সামনে প্রচুর প্রিলিমসের পরীক্ষা। সেটা রেলের পরীক্ষা হোক, বিএসসির এক ঝাঁক, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, আইডিও, নানা রকম পরীক্ষা আছে। তো সমস্ত রকম পিএসসির যে পরীক্ষাগুলো আছে তাকে নিয়ে রেডি রেকনার ব্যাচ সম্পূর্ণ ফ্রি, সপ্তাহে 7 দিনে 7 দিন। ইউটিউবে তুমি যদি নতুন হয়ে থাকো ভাই সাবস্ক্রাইব করে দাও আর পড়াশোনা কর। নোটপত্র পেয়ে যাবি টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে? যেখানে 7 দিনে 7 দিন ক্লাস হবে, আর এখানে থিওরি বেস পড়ানো হবে। আর এই থিওরিটাকে তোরা যখন রেলের পরীক্ষা দিতে যাবি বা কি কোশ্চেন আসছে, তো এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করে নাও। এটাও 7 দিনে 7 দিন ইউটিউবে সম্পূর্ণ ফ্রি ক্লাস। প্রিলি মেন সমস্ত ফ্রি করে দিচ্ছি ভাই। এবার যদি পরীক্ষায় পাস না করতে পারিস কিছু বলার নেই, পড়, পাগল মতো করে পড়। দেখ রুটিন দেওয়া আছে, কোন দিনকে কোন স্যার নেবে রুটিন দেওয়া আছে। তখন বললে স্ক্রিনশট মার, ক্লাসে আয়, পড়া কর আর রিভিশন দে, পড়া কর আর রিভিশন দে। চলো, আর লাস্ট কোশ্চেন আজকে,
যে ভাই এতক্ষণ যে বকর 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 করলাম, বলো কুইজ অফ দ্য ডে, এখান থেকে কি শিখলাম? স্ক্রাফ টিফাস that was recently seen news is caused by which agent? স্ক্রাফ টিফাসটা কি জিনিস? ভাইরাস নাকি ফ্যাঙ্গাস নাকি ব্যাকটেরিয়া নাকি প্রোটোজোয়া? কমেন্টে দ্রুত উত্তর দেবে। এটা স্যার অ্যান্সার কি? আর যদি থাকবে নোট পাওয়ার জন্য অবশ্যই হয় তোমরা এই আমাদের অ্যাপ ডাউনলোড করে নাও, যেখানে গিয়ে ফ্রি সার্টিফিকেট সেগমেন্টে তোমরা নোটটা পেয়ে যাবে, কিংবা টেলিগ্রাম গ্রুপ সরাসরি জয়েন করে যাও, যেখানে তোমরা নোট পেয়ে যাবে। সুতরাং আজকে যদি থাকবে, পরের দিন পরের টপিক নিয়ে দেখা হবে। কারেন্ট অ্যাফেয়ার্স আজকের জন্য এইটুকু থাকলো। কালকে আবার পরের রিভিশন সিরিজ নিয়ে আসবো, এবং বাদ বাকি যেমন ক্লাস চলছে স্যার, ডেসক্রিপটিভ হোক কি প্রিলিমস হোক কি কোশ্চেন অ্যান্সার হোক, চলতে থাকবে। তো লড়তে থাকো, সবাই মিলে আমরা জয়ী হব। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।